ওই কথা বলছো না কেন? কি বলবো? আমি যা বলছি তার উত্তর দাও। আমার ভাবতে হবে। এত ভাবাভাবি কি আছে? তুমি এসব বুঝবে না। ওই মাঝ রাস্তায় কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বাসায় যাবে? আমি আর কথা না বাড়িয়ে একটা রিক্সা ভাড়া করে আনলাম। রিক্সা করে বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। দেখলাম তিথি এখনো যায়নি। আমি বললাম, এখন রুমে যাওনি কেন? তোমাকে একটা কিছু দেওয়ার আছে। প্যারা ছাড়া আমাকে আর কি দিবে ভাবতে লাগলাম, কিন্তু ভেবে পেলাম না। তিথি বলল, তুমি আমার এক সিঁড়ি নিচে দাঁড়াও। আমি ওর কথা মতো একটা সিঁড়ি দিয়ে দাঁড়ালাম। ও আমাদেরকে ঘুরে চোখের পলকে আমার ঠোঁটে কিস করে বসলো। প্রায় 2 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালালো। এমন রোমান্টিক অত্যাচার আমি তো পুরাই অবাক হয়ে গেছি। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর আমার রুমে ঢুকলো। আমাকে দেখেই আম্মু বলল, তোর ঠোঁট তো একদমই 12টা বাজিয়ে দিল। বাকি দিন লুচ্চা মায়াদের হাত থেকে কিভাবে বাঁচবি? আম্মুকে কি বলবো ভেবে পেলাম না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। পরদিন দেরিতে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আকাশের 3টা মিসড কল। কল ব্যাক করতে আকাশ বলল, তুই যে মিমকে ওর বাসা থেকে নিয়ে আসছিস এটা ওর পরিবার জেনে গেছে। গত রাতে মিমের ভাই তোর ফটো দেখি আমাকে জিজ্ঞেস করেছে তোরে চিনে কিনা। আমি না বলে দিয়েছি। আচ্ছা তুই ওসব নিয়ে চিন্তা নিস না, আমি সামলে নেব বলে কল কেটে দিলাম। সকাল সকাল একটা বিরাট বাঁশ খেয়ে গেলাম। এখন যে কি করি মাথায় ঢুকছে না। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। রাফিকে কল করে সব প্ল্যান বলে দিলাম। দেখলাম ফোনটা আবার কাঁপাকাঁপি শুরু করছে। দেখি তিথি কল করছে। এমনিতেই টেনশন হচ্ছে, তারপর আপদটা ফোন দিচ্ছি। প্রথমবার রিং হয়ে কেটে গেল। তিথি আবার কল দিল। বুঝলাম না ধরা পর্যন্ত থামবে না, এজন্য কল রিসিভ করলাম। তোমার এতক্ষণ লাগে ফোন ধরতে? আমি কি তোমার জন্য সব সময় ফোন হাতে নিয়ে বসে থাকবো? এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? একটু ভালোবেসে বলতে পারো না? তোর ভালোবাসার গোষ্ঠী মারি। আমাকে নিয়ে ভালোবাসা হবে না, আমাকে দিয়ে ভালোবাসা হবে না। এই শোনো, তোমার কিছুই করা লাগবে না, যা করার আমি করব। আমি তো সামনে গেলে তো কিছু করবি। ওই চুপ কেন? কোনো কাজের কথা হলে বলো, আমি বিজি আছি। শোনো, আধা ঘন্টা পর ভার্সিটিতে যাব, তুমি রেডি হয়ে নাও। আমি আজকে ভার্সিটিতে যাব। কেন যাবে না? আমার জ্বর আসছে, তুমি একাই যাও। যাক বাবা, আপাতত একটার হাত থেকে বাঁচলাম। দিদি ভার্সিটি যাওয়ার পর আমি রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম। একটা রিক্সায় উঠে বসতেই কোনো মেয়ে যেন বলল, এই চেপে বসো। তাকে দেখি বিথি দাঁড়িয়ে। আমি বললাম, তুমি এখানে কেন? আমি কলেজে যাব, প্লিজ একটু আমাকে কলেজ পর্যন্ত নিয়ে যান। তুমি আরেকটা রিক্সা নিয়ে যাও, লোকে দেখলে বাজে কথা বলবে। লোকজন কি বললো সেটাই আমি ধার ধরি না, আপনি আমাকে নিবেন নাকি সেটা বলেন। সাথে না নিলে আবার কি করে বসে, এর চেয়ে নিয়ে যাওয়াই ভালো। তাই বললাম, নিতে পারে একটা শর্তে, রিক্সায় বসে চুপচাপ বসে থাকতে হবে। বিথি মাথা দুলিয়ে সম্মতি দিল। আমি রিক্সার ডান পাশে চেপে বসলাম। বিথি রিক্সায় বসলো। কিছু দূর রিক্সা যাওয়ার পর কয়েকজন লোক এসে আমাদের রিক্সা ঘিরে ধরল। আমি বললাম, ভাই আপনারা কারা? এভাবে রিক্সা থামালেন কেন? ওদের ভেতর থেকে একজন বলল, এই ছেলে রিক্সা থেকে নামো, তোমার সাথে কথা আছে। আমি তো আপনাকে চিনি না, আপনাদের সাথে কোনো কথা নেই। বেশি কথা বললে বাসায় জ্যান্ত ফিরতে পারবি না, ভালো ভালো রিক্সা থেকে নেমে যা। আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বললাম, মামা ওকে কলেজে নামিয়ে দাও। এ মেয়ে, তুমি কোথাও যাবে না? এখানেই নামো বলছি। রিক্সাওয়ালাকে আমি ভাড়া দিয়ে বিদায় করলাম। এখন বলুন কি কথা বলবেন? লোকটি আমাকে আমার ফটো দেখিয়ে বলল, এটা তুমি না? আসলে ফটোটা যেদিন মিমকে ওর বাসা থেকে নিয়ে আসে সেদিনের ফটোটাই দেখা যাচ্ছে। আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এই ফটো পেলো কিভাবে? মনে হয় ওদের বাসার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওটার মাধ্যমে ফটোটা নিয়েছি। আমার চুপ থাকতে দেখে লোকটা ধমক দিয়ে বলল, ওই চুপ করে আছিস কেন? দেখুন ফটোটাতে তো আমার মতোই মনে হচ্ছে, তবে ওটা আমি না। আমাদের বোকা পেয়েছিস নাকি যে ভুলভাল গল্প বললেই তা মেনে নিব? মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা, কিন্তু ওটা আমি না, এটা আমি প্রমাণ করে দেব। কিভাবে? দেখুন ছেলেটা আমার মতোই, এটা আমি মানছি, কিন্তু ছেলেটার বাইক আছে, কিন্তু আমার কোনো বাইক নাই।
আর চালাতেও পারি না। বিশ্বাস না হলে আমার আব্বুর নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। লোকটা আমার কাছ থেকে আব্বুর নাম্বার নিয়ে আব্বুর সাথে কথা বলল। একটু পর লোকটার চেহারায় হতাশা দেখলাম। আমি বললাম, দেখুন, আপনারা কি জন্য আমাকে থামিয়েছেন সেটা আমি জানি না। যদি বিষয়টা ক্লিয়ার করে বলেন তাহলে হয়তো আপনাদের কোনো সাহায্য করতে পারবো। লোকটা বলল, কি আর বলবো, এটা আমার বোন ছিল। কয়েকদিন পর ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 2 দিন হলো ও বাড়ি থেকে পালিয়েছে। সিসিটিভি ফুটেজে ওদিন রাতে বাসার সামনে তোমার মতো কেউ 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল, এরপর চলে যায়। হয়তো ভেবেছিলাম যে দাঁড়িয়েছিল ওর সাথে পালিয়েছে। দেখুন, আমি আপনার বোনকে নিয়ে পালালে এখানে থাকতাম না। আর আমি পালাবই বা কেন? বিথিকে দেখিয়ে বললাম ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার মুখে এমন কথা শুনে বিথি চোখ বড় বড় করে তাকালো। আমি ইশারায় চুপ থাকতে বললাম। এরপর মিমের ভাইকে বললাম, আসলে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু মনে করো না। ভাইয়া, ছোট হিসেবে একটা উপদেশ দিতে পারি কি? কি বলো শুনি। আপনার বোন যার সাথেই পালিয়েছে তাকে অনেক ভালোবাসে। ওদের ভালোবাসার দিকে দেখে ওদেরকে ক্ষমা করে দেন আর ওদেরকে বিয়ে দিয়ে দেন। আমার বোনের ফোনে কলই যাচ্ছে না, হয়তো সিমটা ফেলে দিছে যাতে ওর সাথে যোগাযোগ করতে না পারি। আপনি আবার চেষ্টা করুন। মিমের ভাই মিমের নাম্বারে কল করলো। আমাকে বলল রিং হচ্ছে। মিম কল রিসিভ করলো। আমি মিমের ভাইকে বললাম, ভাইয়া লাউড স্পিকারে কথা বলুন যাতে আমরাও শুনতে পারি। হ্যালো কোথায় তুই? তোকে 2 দিন ধরে কত জায়গায় খুঁজেছি। ভাইয়া, আমি তোমাদের পছন্দের পাত্রকে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি। আর কিছু বলার থাকলে বলো। দেখলাম মিমের ভাই মিমের এমন কথা শুনে অনেক কষ্ট পেয়েছি। আমি অনেক বললাম, আমি কি আপনার বোনের সাথে একটু কথা বলতে পারি? উনি আমাকে ফোনটা এগিয়ে দিল। আমি মিমকে বললাম, দেখুন, আপনি যে কাজটা করেছেন সেটা মোটেও ভালো করেন নাই। পালিয়ে যাওয়ার আগে অন্তত আপনার পরিবারের কথাটা ভাবা উচিত ছিল। ওরা আমার হুট করেই বিয়ে ঠিক করে দিবে আমার মত ছাড়াই? আমার তো পছন্দ থাকতে পারে, এটা তো ওনারা জিজ্ঞাসা করেনি। তাহলে আমি কি করব বলেন? মানলাম আপনার ফ্যামিলির মানুষ ভুল করছে। আপনি তো ওনাদের বিষয়টা বোঝাতে পারতেন। জানতাম ভাইয়া আব্বু কেউ মানে না, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। আমি মিমের ভাইকে বললাম, ভাইয়া একটা উপায় আছে আপনার বোনকে ফিরিয়ে আনার। আমি মিমের ভাইকে বললাম, ভাইয়া একটা উপায় আছে আপনার বোনকে ফিরিয়ে আনার। কি সে উপায়? আপনি তো বলেছেন কয়েকদিন পর আপনার বোনের বিয়ে হওয়ার কথা। হ্যাঁ ছিল, কিন্তু পাত্রপক্ষ এটা শোনার পর বিয়ে ভেঙে দিছে। শুনুন, আপনার বোন যার সাথে পালিয়েছে তার সাথে ওই দিনে আবার বিয়ে দিন। এতে আমার মনে হয় এটাই ভালো হবে, কারণ বিয়ের তারিখ ঠিকই থাকবে, শুধু পাত্র পরিবর্তন হবে। আর বিয়ে না হলে আপনাদের মান সম্মান মনে হয় থাকবে না। এখন আমার যা ভালো মনে হয় তা বললাম। এখন এটা করবেন কিনা বিষয়টা আপনাদের। মিমের ভাই বলল, তোমার কথায় যুক্তি আছে। আমি বাসায় গিয়ে আব্বুর সাথে মিলে ডিসিশন নিব, তারপর যা করার করব। ভাইয়া, বিয়ে হলে দাওয়াত দিতে ভুলবেন না। আচ্ছা, তোমার নম্বর দাও। মিমের ভাইকে নাম্বার দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিলাম। এতক্ষণ মিমের ভাইয়ের সাথে কথা বলতে বলতে বিথির কথা ভুলেই গেছিলাম। দেখি বিথি একটু দূরে দাঁড়িয়ে আছে। আবার রিক্সা ঠিক করে চলতে লাগলাম। বিথি বলল, আমি ভাবছিলাম ওরা আপনাকে মারবে। ওদের এমন ব্রেইন ওয়াশ করে দিচ্ছি মারার কথা মনেই করবে না। আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমি ওর বোনকে ওদের বাসা থেকে নিয়ে পালাইছি। আমার কথা শুনে বিথির হাসি মাখা মুখটা মুহূর্তেই চুপসে গেল। ও বলল, তার মানে ওনার বোনকে আপনি ভালোবাসেন? আরে ধুর, ওর বোনকে আমার বন্ধু ভালোবাসে, তাই আমি ওদেরকে এক করতে এই কাজ করেছি। বিথি বলল, তাহলে ভালোই হলো, আমার রাস্তায় কেউ নেই। কি সব আবল তাবল বলছো? ওসব আপনি বুঝবেন না। বিথির কলেজের সামনে চলে আসছি। রিক্সা থামলে বিথির নামার সময় আমার গালে একটা পাপ্পি দিয়ে চলে গেল। এই মাইয়া কখন কি করে ঠিক নাই, কবে যে আমার ইজ্জতটা শেষ করে আল্লাহই জানে। ভার্সিটিতে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস করে বের হয়ে আসলাম। আজকে আকাশ আসে নাই, হারামিটা ভয়ে গা ঢাকা দিচ্ছি। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি, দেখি তিথি ওর বান্ধবীদের সাথে আমার টেবিলের সামনে বসে কফি খাচ্ছে। আমার দিকে চোখ পড়তেই বড় বড় করে তাকালো। দেখলাম এখানে থাকলে আবার কোনো ঝামেলায় পড়তে হবে, এজন্য কেটে পড়াই ভালো। এজন্য উঠে চলে আসতে লাগলাম। এদিকে তিথি আমাকে দেখে আমার পিছু নিল। ক্যান্টিন থেকে বেরিয়ে দাঁড়ালাম। তিথি আমার সামনে এসে দাঁড়ালো। ওই, তুমি বললা আজকে নাকি অসুস্থ, তাহলে ভার্সিটিতে আসছো কেন?
এই এত লোকের মাঝে এসব কি করছো? লোক কি বলবে? আমি তোমাকে ভালোবাসি, তোমার যত্ন নেওয়া আমার অধিকার। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ওই চুপ, এখন কোনো কথা বলবে না। তিথি, পাগলামি করো না। এখন আমার সাথে বাসায় চলো। বলেই তিথি আমাকে সাথে করে বাসায় নিয়ে আসলো। গোসল করে শুয়ে ভাবতে লাগলাম, এখন আমার কি করা উচিত? বিথিকে হ্যাঁ বলবো নাকি তিথিকে? না, কোনো কিছু ভাবতে পারছি না, কিন্তু এর সমাধান করতেই হবে, না হলে বড় অঘটন ঘটে যাবে। আকাশকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম, কিন্তু ও কোনো সাজেশন দিতে পারলো না। এত চাপ নিয়ে কিছুক্ষণ ঘুমানো বাদে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসলাম। একটু পর বিথিকে পড়াতে যেতে হবে, কিন্তু ও যে জেদি আর পাগলি, ওরে পড়ানো আমার পক্ষে কঠিন। বাড়িওয়ালের মেয়ে বলে না করে দিতে পারছি না। কিছুক্ষণ পর বিথিকে পড়াতে গেলাম। বিথিকে একটা হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে দিলাম। কিছুক্ষণ পর বিথি বলল, স্যার আর পারছি না, একটু বুঝিয়ে দেন। আমি অঙ্কটা করে দিলাম। বিথি বলল, স্যার একটা কথা বলি। পড়া বাদে অন্য কোনো কথা বলতে পারবে না। স্যার কথাটা পড়ার মতোই গুরুত্বপূর্ণ। তা তোমার কি কথা শুনি? আসলে স্যার, আপনি সকালে বললেন আমার আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি তো জানলাম না। ওটা তো ওদের এমনি বলছি। ওদের যাই বলবেন, কিন্তু আমাকে ব্যবহার করলেন কেন? তোমাকে কখন ব্যবহার করলাম? ওই যে আপনার সাথে আমার বিয়ে হবে। আপু, ওটা বলা আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দেন। এমন ভুল জীবনেও করব না। ভুলটা সত্যি করলে কেমন হবে স্যার? কি সত্যি হবে রে বিথি? এই যা, তিথি সব শুনে ফেললো না তো? শুনলে তো দুই বোন মারামারি করতে পারে। কি হলো বিথি, কিছু বলছিস না কেন? তাকে দেখি তিথির দবক খেয়ে বিথির মুখটা শুকিয়ে গেছে। যাক, তিথির সঠিক সময় এসেছে, না হলে বিথি আবার মাথা খেয়ে ফেলতো। আপাতত পড়িয়ে এখান থেকে কেটে পড়লে বাঁচি। এজন্য আমি বললাম, এভাবে বিথিকে ধমকাচ্ছ কেন? ও একটা বাচ্চা মেয়ে। আমার মুখে বাচ্চা শুনে বিথি রেগে গিয়ে বলল, স্যার আমি মোটেও বাচ্চা না। আমি বিথিকে আরো রাগানোর জন্য বললাম, ও তুমি বাচ্চা না, তুমি তো কুচি খুকি। আমার কথা শুনে তিথি হাসতে লাগলো, আর বিথি রাগ করে উঠে গেল। তিথি বলল, চা আর বিস্কুট গুলো খেয়ে নেন। আমি চা আর কয়েকটা বিস্কুট খেয়ে নিলাম। একটু পর বিথি এসে বলল, স্যার আপুর সামনে আমাকে বাচ্চা বললেন কেন? তোমাকে বাচ্চার মতো লাগে, তাই বাচ্চা বলছি। বিথি অভিমানী কণ্ঠে বলল, স্যার আমি কি সত্যি পিচ্ছি? আরে তুমি এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? আমি তো মজা করে বলছি। স্যার আপনার মুখে আমাকে বাচ্চা শুনতে একদমই ভালো লাগে না। বিথিকে ধমক দিয়ে বললাম, ওই এসব কথা বাদ দিয়ে পড়তে বসো। আর কিছুক্ষণ পড়ানোর পর বাসায় চলে আসলাম। রাতে খেয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠলাম মায়ের বকুনি খেয়ে। কি জন্য বকলো তাও বুঝলাম না, দূর, ভাল লাগে না। ব্রাশ করে ছাদে গেলাম, দেখি তিথি বিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দুজনই কেমন লাজুক স্বভাবের হয়ে গেল। আপনি এখানে? কেন, আসা বারণ নাকি? বারণ না, আপনাকে ছাদে আসা দেখি না তাই। একবার সকালে ছাদে আসছিলাম, এজন্য কান ধরে উঠবাস করিয়েছিলে, সেটা কি করে ভুলি? আচ্ছা যাই হোক, গতকালের মতো আজ কিন্তু আপনার সাথে কলেজে যাব, আমাকে নিয়ে যাইয়েন। বিথির কথা শুনে তিথি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি ওর তাকানো দেখে ভয় পেয়ে গেলাম। আমি কিছু বলতে যাব, তার আগে তিথি বলল, ওই তুই একা কলেজে যেতে পারিস না? আপু আমি দেখেছি তুমি পারভেজ ভাইয়ার সাথে ভার্সিটিতে যাও, আমি তো তোমাকে কিছু বলিনি, তাহলে তুমি আমাকে বারণ করছো কেন? ওইসব তুই বুঝবি না, পারভেজ আমার সাথে যাবে। আমি আগে বলেছি আমার সাথে যাবে। দুই বোনের কাণ্ড দেখে আমি অবাক। এরা আমাকে নিয়ে কি শুরু করলো? এদিকে না থামালে কারে কখন কি বলে ফেলবে ঠিক নাই। এজন্য আমি বললাম, ওই দুইজন চুপ করো। আমার ধমক শুনে দুজন চুপ হয়ে গেল। এভাবে দু বোন ঝগড়া করার চেয়ে আমাকে কেটে দুভাগ করে নাও, তাহলে তোমাদের সমস্যা সমাধান হয়ে গেল। কিছুক্ষণ পর, বিথি, পারভেজ আজকে তোর সাথে যাবে, কিন্তু বিকালে আমার সাথে যাবে। শর্তে রাজি? আমি রাজি।
আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এরপর রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য নাস্তা করে রেডি হলাম। বাইরে বের হয়ে দেখি বিথি দাঁড়িয়ে আছে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। এত অপেক্ষা করতে হবে না, এখন চলো। রিক্সা ভাড়া করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর বিথি বলল, তিথি আপুর ব্যবহার আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আপনি আপুর থেকে দূরে দূরে থাকবেন কেমন? আমি কিছু বললাম না। ভাবতে লাগলাম এগুলো কি হচ্ছে আমার সাথে, আমার এখন কি করা উচিত। বিথি কথা বলেই যাচ্ছে, এই মাইয়া এত কথা কিভাবে বলে বুঝি না। একটু পর ওর কলেজে পৌঁছে গেলাম। বিথি নেমে গেল। আমি আপাতত হাফ ছেড়ে বসলাম। ক্লাস করছি, এমন সময় তিথি কল করলো। ক্লাসে স্যার আছে, রিসিভ করলে বকা দিতে পারে, এজন্য রিসিভ করলাম না। ক্লাসের বাইরে বের হয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। তিথি আমাকে বলল, তোমার সাথে জরুরি কথা আছে, ক্যান্টিনে চলো। কিন্তু আমার আরো 2টা ক্লাস হবে, এখন ক্লাস শেষ করে কথা বলবো। তিথি একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। ক্লাস শেষ করে তিথিকে কল দিলাম। হ্যালো, কোথায় তুমি? 3তলা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সামনে আছি, ক্যান্টিনে আসো বলেই কল কেটে দিলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছি, একটু পর তিথি আসলো। বলো কি বলবে? কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। প্রপোজ তো ভালোই করতে পারো, আর এখন কি বলবে সেটা ভেবে পাচ্ছ না, শুনে হাসি পাচ্ছি। ওই হাসবে না, বিষয়টা আমার কাছে সিরিয়াস মনে হয়েছে, তাই তোমাকে বলার জন্য ডেকেছি। কি কথা বলো? বিথির ব্যবহার আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে। দুই বোনই একে অপরকে সন্দেহ করছি। যদি জানতে পারে দুজনই আমাকে প্রপোজ করেছে তাহলে কি হবে? এমন চলতে থাকলে আরো সমস্যা বেশি হবে। এর চেয়ে দুজনকে বলে দেওয়া ঠিক হবে। তাই সিদ্ধান্ত নিলাম তিথি বিথিকে একসাথে করে এসবের সমাধান করতে হবে। এজন্য তিথিকে বললাম তিথি বিকেলে ছাদে আসবে, গুরুত্বপূর্ণ কথা আছে। আর হ্যাঁ, বিথিকে সাথে করে আনবে। গুরুত্বপূর্ণ কথা আমার সাথে? বিথিকে আনার মানে বুঝলাম না। এখন এসব বলা যাবে না, বিকেলেই বুঝতে পারবে। আচ্ছা, এখন কি বাসায় যাবে? চলো একসাথে যাই। এরপর দুজনে রিক্সা করে বাসায় চলে আসি। গোসল করে খেয়ে ফোনে পাবজি গেম খেলছি। এমন সময় বিথি এসে ফোনটা কেড়ে নিল। ওই, ফোন নিছো কেন? আমার গেম খেলা প্রায় শেষের দিকে, দাও তাড়াতাড়ি। আপনাকে আপুর সাথে মিশতে মানা করছি, তারপরও কেন ওই ডাইনির সাথে আপনি রিক্সা করে বাসায় আসলেন? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, আপনার সাথে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না। তিথি তোমার আপন বড় বোন। আমি ভালোবাসায় কোনো ভাগ দিতে পারবো না। এসব কথা বাদ দাও। আর শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার আপুর সাথে বিকেলে ছাদে যাইবা কেমন? আমার সাথে কি কথা যার জন্য আপুকেও থাকতে হবে? সেটা বলার সময় বুঝবে। আর এখন আমার ফোন দিয়ে যাও। বিথি ফোনটা দিয়ে দিল। বিথি যেতে যেতে ভাবতে লাগলো কি এমন কথা বলবে। হতে পারে আপুর সামনে আমাকে প্রপোজ করবে, কিংবা আপুকে যদি প্রপোজ করে তাহলে আমার কি হবে? আমি পারভেজকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। বিথি রুমে ঢুকে দেখে তিথি ওর বিছানায় শুয়ে ফোন টিপছে। এতক্ষণ কই ছিলি? বলা যাবে না, পারভেজের কাছে গেছিলাম, এজন্য বলল ছাদে গেছিলাম। দুপুরবেলা ছাদে কেন? এমনিতেই। কিছু কি বলবে আপু? বিকেলে আমার সাথে ছাদে যাবে, পারভেজ কি যেন বলবে আমাকে। তিথির কথা শুনে বিথি চমকে ওঠে। পারভেজ আমাকে একটু আগে বলল বিকেলে ছাদে যেতে, এর মানে আমাকে বলার আগেই আপুকে বলেছি। পারভেজ আমাকে বাদ দিয়ে আপুকে ভালোবাসে না তো? না, পারভেজ আমাকে ছাড়া আর কারো হবে না। ওই কি ভাবছিস? কিছু না আপু। আচ্ছা, তোমার সাথে বিকেলে ছাদে যাব কেমন? এখন যাও, আমি ঘুমাবো। তিথি উঠে চলে যায়। বিকেলে আমি ছাদে যাই, দেখি তিথি বিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বিথি বলল, বলেন কি জন্য আমাদের দু বোনকে একসাথে ডাকা? আসলে কিভাবে শুরু করব ভেবেই পাচ্ছি না। এত ভাবাভাবির কি আছে? যা বলবে সোজা বলে ফেলো। জানি না আমার কথাগুলো তোমরা দু বোন কিভাবে নিবে, কিন্তু তারপরও কথাগুলো আমাকে বলতেই হবে। পারভেজ মনে হয় আমাকে ভালোবাসে, এর জন্য বিথির সামনে প্রপোজ করবে। তিথি ভাবতে লাগলো, পারভেজ আমার না হলে আমি বাঁচবো না। দেখো, তোমাদের দুজনকে একসাথে ডাকার কারণ হলো তোমরা দুই বোনই আমাকে ভালোবাসো, এমনকি আমাকে প্রপোজও করছো। এখন বলো আমি কাকে অ্যাকসেপ্ট করব?
আমার কথা শুনে ওরা দু বোন একে অপরের দিকে তাকিয়ে আছে, হয়তো মনে মনে একে অপরকে গালি দিচ্ছে। ওই বিথি, তুই ছোটবেলা থেকে আমার সব পছন্দের জিনিসে ভাগ বসিয়েছিস, এখন আমি যাকে ভালোবাসি তাকেই পেলে ভালোবাসতে? দেশে আর কোনো ছেলে ছিল না মনে হয়? আমি কি জানি তুমি ওনাকে ভালোবাসো? জানলে কি আর এই ভুল করতাম? যা করেছিস ভালো করিসনি। এখন আমি তোর বড় হয়ে বলছি, পারভেজটা ভুলে যা। আমাকে ভুলে যেতে বলছো কেন? তুমি নিজে পারলে ভুলে দেখো। আর আমি আমার ভালোবাসা না পেলে সুইসাইড করব বলে দিলাম। বলেই বিথি কান্না করতে করতে চলে গেল। বিথি না হয় বাচ্চা মেয়ে, ভুল করেছে, তুমি ওকে বোঝাতে পারতে তো। আমার চেয়ে তুমি বিথিকে বেশি চিনো। ও যেমন জেদি তেমন একরোখা, আর তুমি ওকে বাচ্চা বলছো। ও মোটেও বাচ্চা মেয়ে না, যথেষ্ট বড় হয়েছে। আমি ওকে অনেকবার না করেছি, কিন্তু আমার কথা না শুনলে কি করব তুমি বলো? তিথি কিচ্ছু বললো না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। এমনিতে আমার তিথিকে ভালো লাগে, ভাবছিলাম তিথিকে হ্যাঁ বলবো, কিন্তু বিথির জন্য কিছুই হলো না। তিথি বলল, আমাকে ভাবতে দাও কি করতে হবে, এখন আমি গেলাম। আমাকে ভাবতে দাও কি করতে হবে, এখন আমি গেলাম। আমি ছাদে একা একা দাঁড়িয়ে আছি আর ভাবছি দুই বোন কত হাসি খুশি ছিল। আমার জন্য ওদের মাঝে ঝগড়া হলো, এসবের জন্য হয়তো আমিই দায়ী। হঠাৎ পকেটের ফোনটা কাঁপাকাঁপি শুরু করলো, দেখি মিমের ভাই কল করেছে। আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আছি ভালোই। আচ্ছা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা ভাইয়া? মিম যে ছেলের সাথে পালিয়েছে ওর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী শুক্রবার বিয়ে, তোমার দাওয়াত রইল। ভাইয়া এসব কখন হলো? মিমের থেকে ছেলের বাসার ঠিকানা নিয়ে ছেলের ফ্যামিলির সাথে কথা বলছি, পরে দুই পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি বিয়েতে অবশ্যই আসবো। আচ্ছা তাহলে রাখি, বলে মিমের ভাই কলটা কেটে দিল। রাফির জন্য কত কিছু করলাম আর শালা আমাকে কিছুই বলে নাই। ওর উপর হ্যাব্বির রাগ হচ্ছে। আকাশে ফোন করলাম, রাফির বিয়ের দাওয়াত পাইছিস? রাফি তো হানিমুনে কক্সবাজার, ওর বিয়ে দাঁত পাবো কেন? আমি আকাশকে সবকিছু খুলে বললাম। আরে কিছু মনে করিস না, ও হয়তো কাজের চাপে ভুলে গেছে, দেখ ঠিকই জানাবে। আচ্ছা আমার ভালো লাগছে না, রাখলাম বলেই কেটে দিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত হয়ে গেছে, ছাদ থেকে নেমে আসলাম। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে। আচ্ছা মা, আমি রুমে গেলাম। রুমে এসেও ভালো লাগছে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের টেবিলেও মন বসছে না। মা এসে বলল, তোকে চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? না মা, এমনিতে ভালো লাগছে না। আচ্ছা, এক কাজ কর, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মা কিভাবে বুঝলো আমি চিন্তা করছি? আসলে মা অতুলনীয়, মায়ের ভালোবাসা অনেক সন্তানই বুঝতে পারে না। হয়তো ওরা মনে করে এত শাসন না করলেই পারে, কিন্তু ওরা বোঝে না শাসনের ভেতরই ভালোবাসা লুকিয়ে থাকে। এটা সবাই বুঝতে পারে না। মা মাথায় হাত বুলিয়ে দিলে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে গেলাম। আজকে তিথিও ফোন দিল না, আবার ভার্সিটিতেও দেখলাম না। দুজনের আবার কি হলো উপরওয়ালাই ভালো জানে। এভাবে আরো দুদিন কেটে গেল। আজ রাফির বিয়ে, অবশ্য গতকালও এসে দাওয়াত দিয়ে গেছে। বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমার সময় তিথি কল করল। হ্যালো পারভেজ, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? ফোনে বলা যাবে না। তাহলে কিভাবে বলবে? আজকে আমার সাথে দেখা করতে পারবে? এখন তো আমি আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আসছি, এসে কথা বলবো। তিথি আর কিছু না বলে কল কেটে দিল। কি কথা বলতে পারে ভাবতে লাগলাম। মনে হয় ডিসিশন নিয়ে নিয়েছি, হয়তো তাই জানাতে কথা বলবে। কিন্তু আমি তো তিথিকে পছন্দ করি, যদি বিথির কথা বলে, না নিজের ভালোবাসা কেন আরেকজনকে দিবে? তিথি আমারই হবে। এখন আর এসব না ভেবে রাফির বিয়েতে গেলাম। আকাশ আমার আগেই চলে এসেছে, আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন? আর বলিস না, খুব টেনশনে আছি। তোর আবার কিসের টেনশন? শালা গাছে তুলে দিয়ে মইটান দিয়ে বলছিস কিসের টেনশন? আরে শান্ত হয় এবার। কি করে শান্ত হব? ইচ্ছা হচ্ছে তোদের দুজনকে গাছের সাথে উল্টো করে আচ্ছা মতো ধোলাই দেই। রাগিস না বন্ধু, রাফির বিয়েটা হলে দুজন মিলে একটা ব্যবস্থা নেব। একবার তোদের বুদ্ধি শুনে যে বাস খাইছি, দ্বিতীয়বার আর সে ভুল করছি না। এসব নিয়ে পরে কথা বলিস।
আজকে তো আনন্দ কর। শালা হওয়া বিয়ের আবার কিসের আনন্দ? আরে পাগলা, চারিদিকে দেখ কত সুন্দরী মেয়ে, এদের সাথে একটু মজা করবো কিনা, আর তুই ওসব নিয়ে চিন্তা করে পড়ে আছিস। লুচ্চা, খাড়া, তোর গার্লফ্রেন্ডকে বলতেছি। ভাই তোর পায়ে ধরে এসব করে বলিস না। বলবো না এক শর্তে। কি শর্ত? আমার জন্য 2টা বেনসন সিগারেট নিয়ে আসবি। এত ভালো হলি কবে থেকে? আজকে রাফির বিয়ে, এর জন্য বিশেষ ছাড় দিচ্ছি। আর বেশি কথা না বলে সিগারেট আন। এত ভালো হলি কবে থেকে? আজকে রাফির বিয়ে, এর জন্য বিশেষ ছাড় দিচ্ছি। আর বেশি কথা না বলে সিগারেট আন। আকাশ সিগারেট আনতে গেল, আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। একটু পর আকাশ সিগারেট নিয়ে আসলো, কিন্তু বলদ দিয়ে আসলে আনিনি। এখন আগুন কই পাবো? এত বাড়ি ভর্তি লোক, দূর, টেনশন করছি কেন? এখানে কেউ তো আমাকে চিনে না, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাফির রুমে গিয়ে দেখি বেচারা পাঞ্জাবি পড়ছে। ইচ্ছে হচ্ছে ওরা কিছুক্ষণ কাতুকুতু দিই, কিন্তু আরো মানুষ আছে, তাই কাতুকুতু দিতে পারলাম না। রাফির এই ইশারায় বললাম, আগুন পাওয়া যাবে? ও বলল, কিচেনে আছে, তবে সাবধান, আম্মু আছে মনে হয়। আমি কিচেনে গিয়ে দেখি কেউ নাই। ম্যাচটা পকেটে পুরে ছাদে আসলাম। যাক, এখানে কেউ নাই, শান্তি মতো সিগারেট খাওয়া যাবে। সিগারেটে আগুন ধরিয়ে 2টা টান দিতেই মনে হলো কেউ আসছে। পেছন ঘুরে দেখি কয়েকটা মেয়ে, দেখতে মাশাআল্লাহ, কিন্তু একটা কেউ চিনি না। ধুর, এদেরকে ভয় পেয়ে সিগারেট খাওয়া বন্ধ করব, এটা হতে পারে না। তাই ওদের সামনে সিগারেটটা টান দিতে লাগলাম। আহ, কি মজা! এমন সময় একটা মেয়ে বলে উঠলো, এই যে মিস্টার, এতগুলা মেয়ের সামনে খেতে লজ্জা করে না আপনার? আমার টাকা সিগারেট খাচ্ছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আপনি আমার সামনে সিগারেট খেতে পারবেন না। আপনার সহ্য না হলে চলে যান, এত ভাব নেওয়ার কি আছে? ওই, আমি ভাব নিতে লাগলে আমার পিছে তোর মতো ছেলের লাইন লেগে যাবে। হ্যাঁ জানি তো, কম দামি পণ্যের কাস্টমার বেশি। মেয়েটার একটা বান্ধবী বলল, আরে সীমা, তুই এই ছোট লোকের বাচ্চার সাথে এত কথা বলছিস কেন? চল এখান থেকে। আমাকে যা ইচ্ছা বল, কিন্তু কেউ আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বললে আমার সহ্য হয় না। আর এই মেয়েকে ছাড় দেওয়া কোনো মতে সম্ভব না। মেয়েটার সামনে গিয়ে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, নেক্সট টাইমে কাউকে কিছু বলার আগে ভেবে কথা বলবি। আর এমন কিছু করার আগে আমার থাপ্পড়ের কথাটা অবশ্যই মনে থাকবে। আর হ্যাঁ, আমার আশেপাশে যেন তোকে না দেখি। আমার থাপ্পড় দেওয়া দেখে সবাই অবাক হয়ে গেছে। আর মেয়েটা 2 গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি। আকাশ বলল, এতক্ষণ কই ছিলি? আকাশকে সবকিছু খুলে বললাম। ও সব শুনে বলল, ঠিক করেছিস? একটু পর মাইক্রোবাসে করে চললাম মিমদের বাড়ির দিকে। আধা ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম। আমাকে বরের মাইক্রোবাসে থেকে নামা দেখে মিমের ভাই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে, এবারের মাইক্রোবাসে আমি কেন? আকাশকে সাথে করে নিয়ে ঘুরতে লাগলাম। একটু পর খেতে দিল। খাওয়ার কিছুক্ষণ পর রাফি আর মিমের বিয়ে পড়ানো হলো। এরপর বর বউ নিয়ে চলে আসা হলো। আমি রাফির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাত হয়ে গেছে। তিথির কথা মনে পড়লো। ও কি যেন বলতে চেয়েছে। তিথিকে কল করলাম। হ্যালো তিথি, কোথায় তুমি? বাসায় কেন? সকালে কি যেন বলতে চাইছো? হ্যাঁ, কিন্তু তুমি তো অনেক বিজি। বললাম তো রাফির বিয়ে। আচ্ছা কাজ করো, তোমার বাসার ছাদে আসো, আমিও ছাদে আসছি। তিথি বলল, আচ্ছা। ড্রেস চেঞ্জ করতে লাগলে দেরি হবে, এর চেয়ে এই অবস্থায় যাই। ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। একটু পর তিথি আসলো। আশেপাশের বাসা থেকে লাইটের আলো আসছিল। সে আলোতে তিথিকে দেখলাম, বড্ড মায়াবী লাগছে। ইচ্ছে হচ্ছে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, তিথি তোমাকে আমার কিছু বলার আছে। তিথি বলল, আগে আমার কথা শোনো, তারপর তোমার কথা বলো। আচ্ছা বলো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার বোনকে আর আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর কষ্ট আমি দেখতে পারবো না। আমার বোনটা তোমাকে অনেক ভালোবাসে। বলো, কখনো ওকে কষ্ট দিবে না? আমি তিথির কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তিথি আমাকে এতটা শক দিবে ভাবতেও পারিনি। ওর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এখনই বাঁধ ভেঙে অঝোর ধারায় পানি নামবে। তিথি আমাকে কান্না ভেজা কণ্ঠে বলল, কি হলো? কথা দাও আমার বোনকে সারা জীবন ভালোবেসে যাবে। তিথি তোমার মাথা ঠিক আছে তো? নিজের ভালোবাসা কেউ কখনো এভাবে বিলিয়ে দেয়? আমার বোনের জন্য সব করতে পারি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি বিথিকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমাকে পারতে হবে। পাগলামি বাদ দাও। আমি পাগলামি করছি না, সবকিছু ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
এমনকি আব্বু আম্মুকেও বলেছি তোমার আর বিথির কথা, ওনারা রাজি হয়েছে। তুমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাতে পারতে। বিথি তোমাকে পাগলের মতো ভালোবাসে, এর চেয়ে তোমার কি চাই? শুধু ওর ভালোবাসা হলে তো চলবে না, আমারও তো ওকে পছন্দ হতে হবে। পারভেজ প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো, তাহলে বুঝবো তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তিথি কান্না করতে লাগলো। আমি বললাম, তিথি তুমি আমাকে এমন রিকোয়েস্ট করতে পারো না যে যেটা করতে গেলে নিজের ভালোবাসা হারাতে হবে। আমি এমন রিকোয়েস্ট রাখতে পারবো না। তিথির কান্না বেড়েই চলেছে। আচমকা তিথি আমাকে জড়িয়ে ধরে আরো কান্না করতে লাগলো। আমি বললাম, এই পাগলি, এভাবে কান্না করো না, আমি আছি তো। কান্না করবো না তো কি করব বলো? নিজের ভালোবাসার মানুষ ছোট বোনের বর হবে, এর চেয়ে কষ্ট কি হয় বলো? তুমি আমাকে ভালোবাসো, তাহলে এই ভুল কেন করলে? বিথি বলেছে তোমাকে না পেলে সুইসাইড করবে, বাধ্য হয়ে আমি আব্বু আম্মুকে রাজি করিয়েছি। আমি আন্টিকে আঙ্কেলের সাথে কথা বলে ওনাদের সব বিষয় বুঝিয়ে বলবো। প্লিজ তুমি এমন করো না, আমার হয়তো কিছুদিন কষ্ট লাগবে, পরে নিজেকে মানিয়ে নেব, কিন্তু তুমি বিথির না হলে আমার বিথিকে হারাতে হবে। আমি জীবনেও নিজেকে মাফ করতে পারবো না। তুমি শুধু নিজের দিকটাই ভাবছো, আমার কথাটা একবার ভাবতে। আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা না পাওয়ার কষ্ট নিয়ে সারা জীবন থাকতে হবে। পারভেজ তুমি যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে, বলে দিলাম। কি বিপদে পড়লাম! একদিকে নিজের ভালোবাসা, অপরদিকে ভালোবাসায় মানুষের কথা রক্ষা করা। তিথির কথা না রাখলে ওর মরা মুখ দেখতে হবে। আমার জন্য তিথিকে মরতে দিব না। আমার জন্য তিথির কিছু হলে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। দরকার হলে আমি বিথিকে বিয়ে করব। হ্যাঁ, আমি বিথিকে বিয়ে করব। অন্তত এজন্য তিথি রক্ষা পাবে। আস্তে আস্তে ছাদ থেকে নেমে আসলাম। রাতে আর খেলাম না। উল্টাপাল্টা চিন্তায় ঠিকমতো ঘুমাতে পারলাম না। সকালে কে যেন বলল, এই ওঠো, তোমার জন্য কফি আনছি। ধুর, এত সকাল সকাল কেডা ঘুম ভাঙালো? চোখ খুলে দেখি বিথি দাঁড়িয়ে। একরাশ বিরক্তি নিয়ে বললাম, ওই তুমি আমার রুমে কেন? আম্মু দেখলে কি মনে করবে? যাও বলছি। আরে পাগল, শাশুড়ি আম্মু আমাকেই পাঠিয়েছে আপনাকে ঘুম থেকে তোলার জন্য। ওই ফাজিল মেয়ে, তুমি আমার আম্মুকে শাশুড়ি বলছো কেন? লজ্জা করেন এসব বলতে? উনি তো কয়েকদিন পর আমার শাশুড়ি হবে, তাই আগে থেকে বলার অভ্যাস করছি। আপনি এত রাগ করছেন কেন? কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। শোনেন, বিকেলে আপনার সাথে ঘুরতে যাব, রেডি হয়ে থাকবেন কেমন? আর হ্যাঁ, আপনার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জাগছে, আমি এসবের উত্তর দিতে পারবো না। সবকিছু আমার শাশুড়ি আম্মু বলবে। আমি এখন যাই। গতকাল তিথি বলল বিথিকে বিয়ে করার কথা, কিন্তু এই কথা আমার আম্মু এত তাড়াতাড়ি জেনে রাজি হয়ে গেল কিভাবে? আম্মু, ও আম্মু, হারামজাদা ষাঁড়ের মতো ডাকছিস কেন? বাসায় সব কি চলছে আমি তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বোঝা লাগবে না, খালি এটাই মনে রাখ, আর 7 দিন পর তোর আর বিথির বিয়ে। আম্মু, আমি এই বিয়ে মানি না। থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। মায়ের কথার অবাধ্য হচ্ছিস, জানিস আমার কথা না মানলে তোর কি অবস্থা করব একবার ভাবছিস? এমনিতেই আম্মুকে ভয় পাই, আবার ভয় দেখাচ্ছি। কি যে করি কিছু না বলে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর নাস্তা করে ভার্সিটিতে গেলাম। আর আমি আকাশ আজকে আসেনি। ক্লাস শেষ করে বাসায় আসতে লাগলাম। এমন সময় রিক্সার সামনে একটা কার এসে থামলো। কার থেকে বিথির আব্বু বের হয়ে আসলো। উনি আমাকে বলল, পারভেজ, রিক্সা থেকে নেমে কারে এসে বসো। যদি না বাসি তাহলে অভদ্র মনে করবে, তাই রিক্সা ভাড়া দিয়ে কারে বসলাম। বাবা পারভেজ, তোমাকে না জানিয়ে তোমার বাবা আম্মুর সাথে মিলে তোমার আর বিথির বিয়ে ঠিক করেছি। আসলে আমার মেয়েটা অনেক জেদি, যখন যা চেয়েছে তখন তাই দিয়েছি। 2 দিন ধরে বায়না করেছে ওর সাথে তোমার বিয়ে না দিলে সত্যি সত্যি সুসাইড করবে। এজন্য আমি অপারগ হয়ে এই কাজটা করেছি। আমি কোনো ভুল করলে মাফ করে দাও। আমার লাইফের 12টা বাজিয়ে এখন মাপ চাইতে আসছে। মেজাজটা খারাপ হয়ে আছে। আবার ওসব বলে তিথির কথা মনে করিয়ে দিল। দূর, ভাল লাগে না। কি হলো বাবা, কথা বলছো না কেন? আসলে আঙ্কেল, একটা কথা ছিল। বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিলে লোকে কি বলবে বলেন তো? ওহ বাবা, ছোট মেয়ের টেনশনে সব ভুলেই গিয়েছিলাম। তুমি আমাকে ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমি আমার বন্ধুর ছেলের সাথে তিথির বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছি, শুধু দিন ঠিক করা হয়নি।
আমি এখনই কথা বলে তিথি আর রাহাতের বিয়ের দিন ঠিক করছি। এই যা, কি রেখে কি বলে ফেললাম। এখন আমার আগে তিথিকে বিয়ে দিতে হবে। তার মানে আমি কি তিথিকে পাবো না? আঙ্কেল ওনার বন্ধুর কথা বলে তিথি আর রাহাতের বিয়ের দিন ধার্য করলো। আঙ্কেল বলল, আমার 2 মেয়ের বিয়ে একদিনই দেব। বাবা, তুমি আমাকে একটা বড় ভুল করা থেকে বাঁচিয়ে দিয়েছো। একটুবার বাসার সামনে চলে আসলাম। আমাকে নামিয়ে দিয়ে আঙ্কেল বলল, আমার একটু অফিসে যেতে হবে, তুমি বাসায় যাও। ধুর, কি থেকে কি বলে ফেললাম। মা, মজা করো না তো, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। আম্মু চলে গেল। আমি শুয়ে পড়লাম। বিকেলে রেডি হয়ে বিথির সাথে ঘুরতে বের হলাম। তাকিয়ে দেখি তিথি দোতলায় থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, মুখটা শুকনো দেখাচ্ছে। আর 7 দিন পর তিথির অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। ভাবতেই বুকের বাঁ পাশে কেমন করে উঠলো। এদিকে বিথি আমার হাত ধরে বলল, এই যে দাঁড়িয়ে আছেন কেন, চলেন। আমি বিথির সাথে বের হয়ে রাস্তায় দাঁড়ালাম। এরপর একটা রিক্সা ভাড়া করলাম। বিথিকে বললাম, কোথায় যাবে? নদীর পাড়ে চলো। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা নদীর পাড়ে চলো। বিথি আমাদেরকে তাকিয়ে হেসে বলল, এই দেখেন তো আমাকে কেমন লাগছে। কি হলো, বললেন না যে? ও হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি? হ্যাঁ সত্যি। বিথি আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমি কিচ্ছু বললাম না, কিছু বললে হিতে বিপরীত হবে। একটু পর নদীর পাড়ে চলে আসলাম। এসেই বিথি বায়না ধরলো ফুচকা খাবে। তো বিথিকে বললাম, চলো। না, আপনি নিয়ে আসেন। আর হ্যাঁ, অনেক ঝাল দিয়ে বানিয়ে আনবেন। বিথির কথা মতো অনেক ঝাল দিয়ে ফুচকা নিয়ে আসলাম। এখন এগুলো কোথায় বসে খাবে শুনি? সামনে একটা বট গাছ আছে, ওখানে বসার জায়গা আছে, ওখানে বসে খাবো। এখন চলেন। বুঝলাম না, ওখানে না খেয়ে এখানে খাওয়ার মানে কও। মেয়ে মানুষের মনে কখন কি হয় আল্লাহ ভালো জানে। বিথি বসে ফুচকা খাচ্ছে আর আমি দেখছি এই মাইয়া এত ফুচকা কিভাবে খায়। বিথি আমাকে বলল, এই হা করেন। আমি খাবো না, তুমি খাও। নেন বলছি। আমি হা করলাম। অমনি বিথি আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। ও মা গো, এ কি ঝাল! ঝালে আমার ঠোঁট পুড়ে গেল মনে হয়। আর এই মাইয়াটা এত ঝাল কিভাবে খাচ্ছে? আমি ঝাল ঝাল বলে চিল্লাতে লাগলাম। আর বিথি আমাকে বলল, ওই পানি খাওয়াও। আমি এখানে পানি পাবো কোথায়? জানি না, আমার ঠোঁট পুড়ে গেল, কিছু একটা করো। কিছু করলে আবার বকবেন না তো? না, উফ, মরে গেলাম ঝালে। এত ঝাল কিভাবে খেলে? বিথি কোনো কথা না বলে আমার ঠোঁটে কিস করা শুরু করলো। 2 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন ঝাল কমেছে আপনার? এই তাই তো, আমার ঝাল নেই। আজব ব্যাপার, ঝাল গেল কোথায়? মিষ্টির কাছে ঝাল পারে না, তাই আপনাকে মিষ্টি খাওয়াইছি, এই জন্য ঝাল চলে গেছে। শয়তান লুচ্চু মাইয়া আমাকে কিস করার জন্য প্ল্যান করে ফুচকায় বেশি ঝাল দিয়ে বানিয়ে আনতে বলছে। হি হি হি, এতক্ষণে আপনি বুঝছেন। এসব কিন্তু ঠিক করছো না। আমার কি দোষ? আপনারও তো সুন্দর ঠোঁটে কিস করার লোভ সামলাতে পারিনি। বিয়ের আগে এসব আর করবে না। কেন, অন্য কারো থেকে নিবেন নাকি? সেটা তোমার না ভাবলেও চলবে। এখন চলো এখান থেকে। দুজন হাঁটতে লাগলাম। বিথি আমার হাত ধরে আছে। একেবারে খারাপ লাগছে না, তারপরও মনে হচ্ছে বিথির জায়গায় তিথি হলে আরো ভালো লাগতো। বিথি আবার আবদার করলো আইসক্রিম খাবে। তো আইসক্রিমওয়ালাকে বললাম 2টা আইসক্রিম দিতে। বিথি বলল, 2টা না, 1টা নিলে হবে। এই মাইয়া এখন নিজে নিজে আইসক্রিম খাবে আর আমাকে দিবে না, এটা মানতে পারছি না। কিন্তু ওর সামনে কিছু বললাম না। একটা আইসক্রিম নিয়ে ওকে দিলাম। বিথি আইসক্রিম এক কোনায় কামড় দিয়ে আমার মুখের সামনে ধরে বলল, খান একটু। তোমারটা কেন খাবো? একসাথে খেলে ভালোবাসা বাড়ে। নেন, কথা না বাড়িয়ে আইসক্রিম খান। জানি না খাওয়া পর্যন্ত আমাকে ছাড়বে না, তাই বাধ্য হয়ে ওর সাথে আইসক্রিমটা ভাগাভাগি করে খেলাম। এতদিন যত আইসক্রিম খেয়েছি তার চেয়ে আজকে খেয়ে বেশি মজা পেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তাই বিথিকে বললাম, চলো, অনেক ঘুরছি, এখন বাসায় চলো। বিথি বলল, সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে চলেন না প্লিজ। বিথির আবদার ফেলতে পারলাম না, যেতে লাগলাম ওর সাথে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আচমকা বিথি উফ মাগো বলে বসে পড়লো। ওই এখানে বসলে কেন? দেখতে পাচ্ছেন না আমি পায়ে ব্যথা পাইছি? উফ, কি ব্যথা! আমি এখন কিভাবে যাব?
সামান্য ব্যথা পেলে এভাবে কেউ কান্না করে নাকি? ব্যথা আমার লেগেছে, আমি বুঝতেছি। আপনি তো আর আমার ব্যথা বুঝবেন না। বিধি উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। কি বিপদে পড়লাম। একে এখন নেই কিভাবে? রিক্সা পাওয়া যাবে না। রাস্তা থেকে 10 মিনিটের মতো হেঁটে আসছি। এখন আমি এখান থেকে যাব কিভাবে? চোখ কোথায় রেখে হাঁটতেছিলে? চোখ চোখের জায়গায় ছিল, কিন্তু রাস্তা দেখা বাদ দিয়ে অন্য কিছু দেখছিলাম। তোমাকে দেখছিলাম, কিন্তু তুমি তো আমাকে বুঝতেই চাও না। বিড়বিড় করে কি বলছো? কই কিছু না তো। আমি বিথির হাত ধরে বললাম, এবার ওঠার চেষ্টা করো। বিথি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, উফ, অনেক ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, কিছু একটা করুন। আজব, আমি কি করব? কি করবেন মানে? আমাকে কোলে করে নিয়ে চলেন। আমি কেন কোলে নিব? আমি আপনার সাথে এসেছি, সো আমার কিছু হলে আপনি দেখবেন, তাই না? ধুর, যাকে ভালোবাসে তাকে কোলে নিতে পারলাম না, আর একে কোলে নিতে হবে? ভাবা যায় এসব? ওই, কোলে নিবেন নাকি আমি চেঁচামেচি করে লোকজন জড়ো করব? মাইয়া বলে কি? বলা যায় না। সত্যি সত্যি লোকজন জড়ো করতে পারে। এর চেয়ে কোলে করে নেয়াই ভালো। তাই আর কিছু না ভেবে বিথিকে কোলে নিলাম। বিথি আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওই, আমার দিকে এভাবে বেহায়ের মতো তাকিয়ে আছো কেন? লজ্জা করে না তোমার? পরের দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? ওই, আমি তোমার এখনো বর হইনি। হননি তো কি হয়েছে, কয়দিন পরই তো হবেন। চুপচাপ থাকো, না হলে এখানে ফেলে চলে যাব। বিথি চুপ করে রইল। এভাবে তিথিকে কোলে না নিয়ে ওর শয়তান ছোট বোনকে কোলে নিতে হচ্ছে। আমার কপালে তিথি কি আছে, নাকি এই আপদটাই গলায় এভাবে ঝুলে থাকবে? একটু পর রাস্তায় চলে আসলাম। এরপরে একটা রিক্সা ঠিক করে বাসার দিকে আসতে লাগলাম। সারা রাস্তা বিথির পেঁচাল, কান ঝালাপালা পোড়া হয়ে গেছে। যদি এর সাথে বিয়ে হয় তাহলে আমার জীবনটা নরক বানিয়ে দিবে। যাক, বাঁচা গেল। অবশ্যই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু বলল, কালকে তোর বিয়ের শপিং করতে হবে। কি আজব, বিয়ের দিন ঠিক হওয়ার পরই শপিং? আমি সব শপিং করতে পারবো না। কি বললি আর একবার বলতো? ছোটবেলায় আব্বুর কথা একবার শুনছিলাম না বলে লাঠি নিয়ে সে কি দৌড়ানি দিচ্ছিল। এখন যদি আবার অমন করে, মান সম্মানের সিটে ফোটা থাকবে না। কি কাজ আছে, শপিং করাই ভালো। এজন্য আব্বুকে বললাম, কিছু না আব্বু, কালই শপিং করে আনবো। এই তো গুড বয়। রুমে এসে শুয়ে পড়লাম। ওদিকে তিথির আব্বু তিথিকে ডাকলো। আব্বু কিছু বলবে? আমি ঠিক করেছি বিথির বিয়ের দিন তোর বিয়েও দিয়ে দেব। তিথি মনে মনে ভাবলো, আমার আবার কার সাথে বিয়ে দিবে? এমনিতেই পারভেজকে হারাচ্ছি, আবার আরেকজনের সাথে বিয়ে দিবে। আমার বন্ধু রফিককে তো চিনিস, ওর ছেলে রাফাতের সাথে তোর বিয়ে। আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? ছেলের নিজের বিজনেস আছে, দেখতে সুন্দর, তোকে সুখেই রাখবে। এর চেয়ে কি চাই বল? আব্বু, আমি এখন বিয়ে করতে প্রস্তুত না। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন বিয়ে ভেঙে দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি কথা দিয়েছি, আমার কথার একটা মূল্য আছে। তাই বলে সেটার বলি আমাকে কেন দিতে হবে? তুই ছাড়া আর কোনো মেয়ে আছে বল? আমি এখন বিয়ে করতে পারবো না, আর যদি জোর করো তাহলে আমাকে আর পাবে না, বলে দিলাম। তিথির আব্বু চিন্তায় পড়ে গেল। এখন কি করে বন্ধুকে বলবো এই কথা? আবার বড় মেয়ের বিয়ে আগে না হয়ে ছোটটার আগে হলে লোকজন নানান কথা বলবে। হুট করে এভাবে বিয়ে ঠিক করাটা ভুল হয়েছে। তবে এখনো সবাইকে দাওয়াত দেওয়া হয়নি। আপাতত বিয়েটা ঘরোয়াভাবে দিলেই ভালো হবে। কিন্তু পারভেজের আব্বু আম্মু কি মেনে নেবে? বুঝিয়ে বললে অবশ্যই মানবে, দেরি করলে আবার দাওয়াত করে ফেলবে। এখনই কথা বলা উচিত। রাতে আবার কে কলিং বেল বাজায়? আরে বেআই সাহেব, দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। তিথির আব্বু ভেতরে এসে সোফায় বসলো। পারভেজের আব্বু কি বাসায় আছে? আসলে কিছু কথা আছে। আছে, একটু দেরি করে আমি ডেকে আনছি। আম্মু একটু পর আব্বুকে সঙ্গে করে আনলো। আসলে কথাটা কি করে যে বলি, এত ভাবাভাবি কি আছে, বলে ফেলুন। তিথির আব্বু সবকিছু খুলে বলল। এরপর বলল, এখন আপাতত পারভেজ আর বিথির বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাচ্ছি, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আব্বু একটু ভাবলো, ভেবে বলল, এখন এসে ভালোই করছেন, না হলে কালকেই আমার সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিতাম। তাহলে বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে। আচ্ছা, তাই হবে।
ধন্যবাদ ভাইজান, আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করলেন। আপনার সমস্যাটা আমি বুঝছি, এজন্য আমার যা করা দরকার তাই করলাম, এজন্য এত ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা ভাইজান, তাহলে আমি আসি। সকালে ঘুম থেকে উঠে বারান্দা দাঁড়িয়ে আছি, এমন সময় বিথি কল করল। হ্যালো। এই মিস্টার, আপনার ঘুম ভাঙছে? হ্যাঁ, কিছু বলবা? বলার জন্য তো কল করেছি। বলো, কি বলবা? আজকে তো বিয়ের শপিং এ যেতে হবে। এটা তো আমিও জানি, এটা ফোন করে বলার কি দরকার? এইভাবে কথা বলছেন কেন? তো কিভাবে বলবো? ধুর, সকাল সকাল মুডটাই খারাপ করে দিল, বলেই কল কেটে দিলাম। বিথি মনে মনে বলল, মিস্টার পারভেজ, এখন যতই রাগ দেখাও, বিয়ের পর আমার কথাই শুনতে হবে। কি বিড়বিড় করে বলিস? আপু, ওসব তুমি বুঝবে না। কি যে বুঝিস সেটা আমার ভালো করেই জানা আছে। আপু, ওসব কথা বাদ দাও। আজকে আমার বিয়ের শপিং করতে হবে, তুমি কিন্তু আমার সাথে অবশ্যই যাবে। পারভেজের সামনে গেলে নিজের মনকে আটকাতে পারি না, এজন্য ওর থেকে দূরে থাকতে চাই, ওকে ভুলতে চাই শুধু তোর জন্য, কিন্তু এগুলো কখনো তুই জানতে পারবি না। কি হলো আপু, বলো যাবে? না রে, একটা কাজ আছে, এজন্য যেতে পারবো না। তুই তোর বান্ধবীকে সাথে করে নিয়ে যা। তুমি আমার সাথে না গেলে আমিও শপিং এ যাব না বললাম। লক্ষ্মী বোন আমার, রাগ করে না, বোঝার চেষ্টা কর। আমার কাজ না থাকলে অবশ্যই যেতাম। আমার চেয়ে তোমার কাজ বেশি জরুরি হয়ে গেল? থাকো তোমার কাজ নিয়ে, আমিও যাব না শপিং এ বলে চলে গেল। তিথি ভাবতে লাগলো, এখন কি করি? আমি না গেলেও সত্যি সত্যি শপিং এ যাবে না। অনেকক্ষণ ভেবে কোনো উপায় পেল না, শেষমেশ ভাবলো না হয় যাবে শপিং এ, কিন্তু পারভেজের থেকে দূরে থাকবে। সকাল 10টা আম্মু আমাকে বলল, রেডি হতে এত সময় লাগে নাকি? আম্মু আর 10 মিনিট ওয়েট করো, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে রুমের বাইরে আসলাম। আকাশকে কল করছিলাম আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু শালা এখনো আসেনি। একটু পর আকাশ চলে আসলো। শপিং এ যাব আমি, বিথি, আকাশ আর তিথি। শপিং এ যাওয়ার জন্য বিথির আব্বু কার রেখে গেছে, আমি আর আকাশ সামনে বসলাম। আকাশ ড্রাইভিং সিটে, আমি পাশেরটায়, আর বিথি পিছনে। তিথির সাথে আসাতে আনইজি ফিল করতে লাগলাম। কারের মাঝখানে গ্লাসের দিকে তাকিয়ে তিথিকে দেখলাম। ওর চোখ জোড়া ফোলা ফোলা লাগছে, মনে হয় রাতে অনেক কান্না করছে। আমার বিয়ের দিনই ওরও বিয়ে হবে। বিয়ের দিন যত ঘনিয়ে আসছে ততই তিথিকে দূরে হারিয়ে ফেলছি। এদিকে বিথিও আমাকে ভালোবাসে, কিন্তু আমার তো মন তো তিথিকে চায়। তিথিকে ছাড়া কিছু বোঝে না। কার এসে থামলো সিটি শপিং মলের সামনে। এক এক করে সবাই কার থেকে নেমে শপিং মলের ভিতরে গেলাম। আগে কনে শপিং করি, পরে বড় শপিং করা যাবে। এক দোকানে ঢুকে কনের শাড়ি দেখতে লাগলো। বিথি একের পর একটা শাড়ি দেখেই যাচ্ছে। অনেক শাড়ি দেখে একটা লাল বেনারসি পছন্দ করলো। শাড়িটা তিথিকে দেখিয়ে বলল, আপু দেখো, শাড়িটাই আমাকে সুন্দর মানাবে না? তিথি মাথা নাড়ল। আমি তিথির দিকে তাকালাম। ওর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এখনই কান্না শুরু করবে। তিথির এমন অবস্থা দেখে আমার বুকটা কেঁপে উঠল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমি তো ওকে নিজের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার ভাগ্যে মনে হয় তিথি নাই। বিথির শপিং শেষ হলে আমার জন্য শপিং করি। শপিং শেষ করতে করতে 2টা বেজে গেল। আমি বললাম, চলো সবাই দুপুরের কিছু খাওয়া যাক। 4 জনে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তিথি আমার সামনে চেয়ারে বসেছে আর বিথি পাশের চেয়ারে। তিথি বারবার আমার দিকে তাকাচ্ছে। ওর চাহনিতে মনে হচ্ছে আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু এখানে কোনো কথা বলা সম্ভব না, কারণ বিথি জানে তিথি আমাকে ভালোবাসে, কিন্তু এটা জানে না আমি কাকে ভালোবাসি। আমি আর ভাবতে পারছি না, মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো। আমি ওদেরকে বললাম, তোমরা খাবারের অর্ডার করো, আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি ঝাপটা দিলাম। এখন ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, এরপর খেয়ে বাসায় চলে আসি। বিকেলে ফোনে গেম খেলছি, এমন সময় তিথি কল করলো। আজকে শপিং মলে ওরে দেখেই বুঝেছি আমাকে কিছু বলতে চায়, কিন্তু বিথি সাথে থাকায় কিছু বলেনি। ভাবতে ভাবতে প্রথমবার কল কেটে গেল। তিথি আবার কল করলো। এবার কল রিসিভ করলাম। হ্যালো, কেমন আছো? দেখতেই পাচ্ছ কেমন আছি, আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? না বললে জানবো কিভাবে? ওসব কথা বাদ দাও, যে জন্য তোমাকে ফোন করেছিলাম। কি জন্য বলো?
এখন আমার সাথে কি একটু দেখা করতে পারবা? কোথায়? বাসার ছাদে। আচ্ছা, 10 মিনিট পরে আসতেছি। আর কিছুক্ষণ পর আমি ছাদে যাই, দেখি তিথি দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছে। ম্যাডাম, এত জরুরি তলব কেন? ফাজলামি করবে না, অনেক টেনশনে আছি। টেনশনে তো আমার থাকার কথা, তুমি টেনশনে থাকবে কেন? আপু আমার বিয়ে ঠিক করেছে, শুক্রবারে একসাথে 2 বোনের বিয়ে হবে। বিয়ে ঠিক করেছে, বিয়ে করবা, এতে সমস্যা কোথায়? ভাবছিলাম তোমাকে ভুলে যেতে পারবো, কিন্তু দিন যত যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে। এখন তোমাকে ছাড়া আমি কাউকে কল্পনা করতে পারবো না। বললেই হয়ে গেল নাকি? দেখো পারভেজ, আমি মানছি আমি ভুল করছি, কিন্তু আমাকে ক্ষমা করে কি ফিরিয়ে নেওয়া যায় না? 3 দিন পর তোমার ছোট বোনের সাথে আমার বিয়ে, আর এখন এসে আমাকে সব বলছো? তোমার মাথা ঠিক আছে? দিদি কান্না শুরু করলো। ধমক দিয়ে কান্না থামাতে বললাম, কিন্তু আরো জোরে কান্না শুরু করে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? কেউ দেখে ফেললে মান সম্মান সব যাবে। কেউ দেখলে দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার অধিকারে জড়িয়ে ধরেছি। এই কথাটা 2 দিন আগে বলনি কেন? তিথি কোনো উত্তর দিল না, শুধু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর, এই পারভেজ, চলো আমরা দুজনে পালিয়ে যাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। দেখো তিথি, পালিয়ে গিয়ে সব সমস্যার সমাধান হয় না। তুমি আমি পালালে আমাদের পরিবারের কি হবে ভেবে দেখেছো? ওনাদের মান সম্মানের কথাটা একবার ভাবো। এতদিন ধরে বড় করার প্রতিদান এভাবে দিবে? আমি এত কিছু বুঝি না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে ভালোবাসো, তোমার বোন বিথিও তোমার মতোই আমাকে ভালোবাসে। বলো এখন আমি কোন দিকে যাব? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিথির কথা বলছো কেন? বিথির সাথে 2 দিন পর বিয়ে, এখন ওকে ছেড়ে তোমাকে বিয়ে করলে ওর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? বিথির প্রতি ভালোবাসা দেখছি উতলে পড়ছে। আমিও বলে দিলাম, আমাকে ছাড়া ওই ডাইনিকে বিয়ে করলে এই জীবন রাখবো না, রাখবো না। এই বলে তিথি চলে গেল। এই আমার কি করা উচিত? অনেক ভেবে কোনো কুলকিনারা পেলাম না। ছাদ থেকে নামার সময় বিধির সাথে দেখা, অমনি বিধি আমার হাত চেপে ধরল। এই করছো কি? তোমার আব্বু আম্মু দেখলে কি মনে করবে? আমি আমার হবু বরের হাত ধরেছি, কে কি বলবে শুনি। দেখি, তিথি দূরে দাঁড়িয়ে এসব দেখছে আর আগে ফুসছে। এখন ছাড়ো, যা করার বিয়ের পর করো। এসব বলে মাফ পাবেন না, আজকে কিন্তু আবার ঘুরতে যাব। যান, গিয়ে রেডি হন। হাত না ছাড়লে রেডি হবো কিভাবে? হাত ছাড়ছি, তবে একটু মাথাটা নিচু করুন। হাত ছাড়ার সাথে মাথা নিচু করার সম্পর্ক কি শুনি? আপনাকে একটা সিক্রেট কথা বলবো, জোরেই বলতাম, কিন্তু আশেপাশে মানুষ আছে, শুনে ফেলবে, এজন্য তাড়াতাড়ি মাথা নিচু করুন। বিধির কথা শুনে তিথি রেগে লাল হয়ে গেছে, আর মনে মনে বলছে শয়তান আমাকে দেখে রোমান্স করার মজা বোঝাবো। পারবে শুধু আমার, আর আমার না হলে কাউকেও হতে দিব না। আমি বিধির কথা মতো মাথাটা নিচু করতেই বিধি গালে একটা চুমু দিয়ে দৌড়। তিথি দাঁড়িয়ে এসব দেখে রাগে সহ্য করতে না পেরে চলে গেল। মনে হচ্ছে আমি এখন 2 নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছি, একটু পর আমার কি হবে ভাবতেই পারছেন। আপাতত রুমে যাওয়া যাক। রুমে এসে শুয়ে পড়লাম, মাথা কাজ করছে না, এত প্যারার চেয়ে মরে যাওয়াই ভালো। আম্মু এসে বলল, তোর এমন মন মরা লাগছে কেন? আসলে আম্মু শপিং করতেছি তো, তাই হয়তো এমন লাগছে। আচ্ছা, তাহলে রেস্ট নে, পরে তোর সাথে কথা বলবো। আচ্ছা আম্মু। বিকেলে বিথির সাথে পার্কে করতে গেলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর বিথি বলল, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে চলো কোথাও বসে কথা বলি। সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে বসে কথা বলি। আসলে জায়গাটা সুন্দর, আশেপাশের ফুল গাছ, আর ওখানে বসার জন্য উঁচু করে ইট দিয়ে গেঁথে তোলা হয়েছে। দুজনে বসলাম। কি জরুরি কথা বলবা, বলো। আপুর সাথে আপনার কিসের সম্পর্ক? এমন প্রশ্ন করছো কেন? যা বলছি তার উত্তর দেন। কই কিছুর না তো। আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। চোখ কথা বলে নাকি আজব? দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। ছাদে আপনার আর আপুর সব কথা আমি শুনেছি। শুনছো যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? এই কয়েকদিনে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয় হয় যদি আপুর সাথে পালিয়ে যান। বিধির কথার উত্তর কি দিব ভেবে পেলাম না। মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, ওরে ধোকা দিলে সইতে পারবে না।
অপরদিকে তিথিও আমাকে ভালোবাসে, আমিও তিথিকে ভালোবাসি। তিথিও বলছে আমাকে না পেলে বাঁচবে না। কি হলো, কথা বলছেন না কেন? নাকি আপুকে নিয়ে পালানোর প্ল্যান করছেন? বিথি চুপ থাকো। হবু বরের গার্লফ্রেন্ড আমার আপন বড় বোন, এখন তারা পালানোর জন্য প্ল্যান করছে। এমন অবস্থায় আমি চুপ থাকবো কিভাবে বলেন? তুমি বলো, আমি এখন কি করব? তোমাকে বিয়ে করব নাকি তোমার বোনকে? বলো, একবার আমার অবস্থানে এসে ভেবে দেখো আমি কতটা টেনশনে আছি। আচ্ছা, দেশে আর কোনো ছেলে ছিল না বলো? আমি জানতাম না আপু আপনাকে ভালোবাসে। জানলে তো আর এই ভুল করতাম না। যতদিনে জানছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এই মনটা এখন আপনার কথাই ভাবে। আপনাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। মনে হয় আপনি আমার সব। তোমরা দুই বোন আমাকে কেটে দুভাগ করে নাও, তাহলেই ঝামেলা মিটে গেল। আমি এত কিছু বুঝি না, আপনি শুধু আমার। আর আপুকে নিয়ে পালানোর কথা ভাবলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এখন ডিসিশন আপনার, যেটা ইচ্ছে করেন। আমি বাসায় গেলাম। বিথি চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, কিন্তু কাকে রেখে কাকে বিয়ে করব কোনো ঠিক করতে পারলাম না। এমনিতেও টেনশনে দুদিন ধরে ঘুম হচ্ছে না। বাজার থেকে 1-2 পাতা ঘুমের ট্যাবলেট কিনে বাসায় আসলাম। রাত প্রায় 2টা। আমার চোখে কোনো ঘুম নেই। ঘুম আসবেই বা কিভাবে? দু বোনের হুমকিতে ঘুম পালিয়েছি, কিন্তু না ঘুমালে তো শরীর খারাপ হয়ে যাবে। এজন্য অনেকগুলো ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লাম। চোখের পাতা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কোনো অতলে হারিয়ে যাচ্ছি। এরপরে আর কিচ্ছু মনে নেই। সকালে আম্মু আমাকে ডাকতে লাগলো, কিন্তু আজকে কোনো নড়া চড়া না দেখেই আমার কপালে হাত দিল। দেখে কপাল ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ ধাক্কা দিয়েও আমাকে তুলতে পারলো না। হঠাৎ আম্মুর চোখ পড়লো টেবিলের উপর। দেখে প্রায় 2 পাতার 15টা ঘুমের ট্যাবলেট নেই। পারভেজ তো কখনো ঘুমের ওষুধ খায় না, নাকি ঘুমের ট্যাবলেট খেয়ে সুইসাইড করলো? এটা ভেবেই আম্মু একটা চিৎকার দিল। আম্মুর চিৎকার শুনে আব্বু ছুটে এলো। পারভেজের আম্মু, কান্না করছো কেন? দেখো আমার ছেলেটার কি হয়েছে, ও উঠছে না কেন? ওর কিছু হলে আমি বাঁচবো না। তোমার ছেলে এত ঘুমের ওষুধ খাইছে কেন? আমি কি করে বলবো? বেশি কথা না বলে অ্যাম্বুলেন্স ডাকো, ছেলেকে হাসপাতালে নিতে হবে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো। অ্যাম্বুলেন্সের শব্দ শুনে বিথি, তিথি, ওর আব্বু আম্মু সবাই নিচে নেমে আসলো। আন্টি, আমার পারভেজের কি হয়েছে? এমন ভাবে আছে কেন? জানি না মা, ও রুমে খালি ঘুমের ওষুধের প্যাকেট পেয়েছি, মনে হয় রাতে ওগুলো খেয়েছে। এখানে না কথা বলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন। বিথি মনে মনে ভাবতে লাগলো, আমি পারভেজকে অনেক প্রেসার দিছি, যার জন্য ওর আজ এই অবস্থা। পারভেজের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তিথি ভাবতে লাগলো, কি হতে কি হয়ে গেল। পারভেজকে এত চাপ দেওয়া ঠিক হয়নি। এখন ও যদি মারা যায়, তাহলে পুলিশ এসে আমাকেও জিজ্ঞাসাবাদ করবে। যদি কোনোভাবে জানতে পারে আমি বিয়ের জন্য চাপ দিছি, তাহলে আমাকে জেলে যেতে হবে। এদিকে আমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হলো। ডাক্তার এসে বলল, কি হয়েছে এনার? অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। প্লিজ ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। দেখুন, বাঁচা মরা সব আল্লাহর হাতে, আমরা তো শুধু মাধ্যম। আল্লাহর কাছে দোয়া করুন। নার্স, দ্রুত ওনাকে ওটিতে নিয়ে যান। নার্স এসে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ডাক্তার বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। অপারেশন থিয়েটারের সামনে বসে আম্মু কেঁদেই চলেছে। বিথি এসে আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। আন্টি, এভাবে কাঁদবেন না। আল্লাহ নিশ্চয়ই আবার পারভেজকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে। মারে, আমার একটাই ছেলে, ওর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আমার পারভেজকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। আন্টি, নিজেকে শক্ত করুন, এখনো তো আশা শেষ হয়ে যায়নি। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারকে দেখে আম্মু আব্বু বিথি দৌড়ে গেল। আমার ছেলের কি অবস্থা? ওর জ্ঞান ফিরছে কি? দেখুন, আমাদের যা করা দরকার করেছি, কিন্তু কি ডাক্তার? দেখুন, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাওয়ার জন্য আপনার ছেলে প্রায় মারা যাচ্ছিল। একটু দেরি হলে ওকে বাঁচাতে পারতাম না, কিন্তু এখন সমস্যা হলো আপনারা রোগীকে আনতে অনেকটা দেরি করে ফেলেছেন। এজন্য ওর জ্ঞান কখন ফিরবে সেটা বলতে পারছি না। এখন আপনাদের ছেলে কোমায় আছে। কোমা থেকে বের হবে কবে? সেটা 2 দিনের ভেতরেও হতে পারে, আবার 2 মাস বা 2 বছরও লাগতে পারে, আবার জ্ঞান না ফিরতে পারে। এখন আল্লাহকে ডাকুন, আমাদের আর কিছুই করার নেই।
আমার ছেলেকে কি দেখতে পারি? একটিবার রোগীকে ক্যাবিনে শিফট করা হবে, তখন দেখতে পাবেন। আপাতত অপেক্ষা করুন। ডাক্তার চলে গেল। আম্মু বিথিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বিথির আব্বু আম্মু হসপিটালে আসলো, এসে বলল, এখন কেমন আছে? আব্বু ওনাদের সব খুলে বলল। বিথির আব্বু বলল, চিন্তা করবেন না, আমার বিশ্বাস শীঘ্রই পারভেজ আমাদের মাঝে ফিরে আসবে। একটু পর আমাকে কেবিনে শিফট করা হলো। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নার্স বলল, এভাবে রোগীর সামনে কান্না করবেন না। আন্টি আম্মুকে ধরে পাশের চেয়ারে বসালো। তিথি এসে দরজার সামনে দাঁড়ালো। তিথির আম্মু তিথিকে সবকিছু খুলে বলল। তিথি ভেবেছিল পারভেজ হয়তো মারা গেছে, কিন্তু যখন দেখলো বেঁচে আছে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। 1 মাস চলে গেল, তাও আমার জ্ঞান ফিরল না। আম্মু প্রতিদিনই আমার জন্য কাঁদে। আব্বু তো শুকিয়ে গেছে। বিথি প্রতিদিনই আসে আমাকে দেখতে, অনেকক্ষণ থেকে যায়। এভাবে আরো 3 মাস কেটে গেল। তিথি আর তেমন আসে না, কিন্তু বিথি প্রতিদিনই আসে। হঠাৎ একদিন আমার জ্ঞান ফিরে যায়। চোখ খুলে দেখি আম্মু বসে আছে। আম্মুর রোগা হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমার চোখ খোলা দেখে আম্মু খুশিতে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মু, এভাবে কান্না করছো কেন? আর আমি এখানে কেন? তুই আমাকে ছেড়ে চলে যেতে লাগছিলি কেন? জানিস না তোকে ছেড়ে আমি বাঁচবো না রে বাবা। ডাক্তার এসে বলল, এভাবে রোগীর সামনে কান্না করবেন না, আর আপাতত এখন রোগীকে রেস্ট নিতে দিন। আম্মুকে আমার কাছে থাকতে দিন। আচ্ছা, থাকতে পারবে, তবে বেশি কথা বলবে না। আচ্ছা। এদিকে আম্মু ফোন করে আব্বুকে খবরটা দিল। কিছুক্ষণ পর আব্বু এলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। আব্বু ছাড়ো, আমার লাগছে তো। লাগু, আমাদের ছেড়ে চলে যেতে চাইছিলি কেন বল? আমি নিশ্চুপ হয়ে গেলাম। কারণটা বলা যাবে না। ওই চুপ কেন বল? আসলে আব্বু ঘুম আসছিল না, তাই খেয়েছিলাম। তাই বলে এতগুলো একসাথে খাবি? ভুল হয়েছে, আর এমন হবে না। মোটা তিথিকে দেখার জন্য আনচান করছে, কখন যে আসবে যেন আর নিজেকে আটকাতে পারছি না। আমার সাথে অনেক কথা বললাম। এরপর জানতে পেরেছি আমি 1 মাস কমাইছিলাম, তবে বিথি তিথির কথা বলেনি। কিছুক্ষণ পর বিথি আসলো, আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে জড়িয়ে ধরলো। ছাড়ো, আমার লাগছে তো। লাগু, এভাবে পাগলামি করছিলেন কেন বলেন? ভাল লাগে না। বিথিকে 2 চোখে সহ্য হচ্ছে না। আম্মু আছে, এজন্য কিছুই বলতেও পারছি না। তাও বললাম, এখন বসো, পরে এ নিয়ে কথা হবে। বিথি আমাকে ছেড়ে দিয়ে আমার পাশে বসলো। এরপর আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আম্মু বিথির কাণ্ড দেখে হাসতে লাগলো। বিথি আম্মুকে বলল, আন্টি আপনি এখন যান, আমি তো আছি। বিথির কথা শুনে আম্মু হাসতে হাসতে বেরিয়ে গেল। আমি বিথিকে বললাম, তিথি কেমন আছে? ও আসেনি। তিথির নাম শুনে বিথির মুখটা শুকিয়ে গেল। ও কিছু বলল না, চুপচাপ বসে রইল। ওই কথা বলছো না কেন? ও হ্যাঁ, আপু ভালো আছে, আসবে একটু পর। যাক, তিথি তাহলে আসবে শুনে মনটা শীতল হলো। বিথি মনে মনে ভাবলো, যাকে ভালোবাসি সে আরেকজনকে চায়, আর সে আরেকজনকে। আসলে অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসার মর্ম বোঝে না, তবে পরে ঠিকই বোঝে, কিন্তু ততদিনে ফিরে পাওয়ার কোনো উপায় থাকে না। আচ্ছা, তিথির বিয়ে কি হয়েছে নাকি এখনো আমার জন্য অপেক্ষা করছে? তিথি আমাকে ছাড়া কারো হতে পারে না। না, এত কিছু ভাবতে পারছি না। হাসপাতালে আরো 2 দিন কেটে গেল, কিন্তু তিথির দেখা পেলাম না। মনটা আর মানতে চাইছে না। ইচ্ছে করছে ছুটে যায় তিথির কাছে, কিন্তু শরীর দুর্বল, হাঁটতেও পারি না। ডাক্তার এসে জানালো আরো 7 দিন পর আমাকে বাসায় নিয়ে যাবে। এই 7 দিনে বিথি অনেকবার এসেছে, কিন্তু তিথি এলো না। তাহলে কি সত্যি সত্যি তিথির বিয়ে হয়ে গেছে? যে জন্য আসেনি, মাথার ভেতর উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। অবশেষে আমাকে বাসায় নিয়ে আসা হলো। এখন মোটামুটি সুস্থ। বিকেলে রুমে শুয়ে আছি, এমন সময় রাফি, মিম আর আকাশ আসলো। ওদেরকে দেখে অনেক ভালো লাগছে। পাগলামি করেছিলি কেন বল? অনেক ডিপ্রেশনে ছিলাম রে, তখন মাথা ঠিক ছিল না, কি করব। আসল সব কথা বাদ দে, এখন বল কেমন আছিস? ওরা 3 জন একসাথে বলল ভালো আছি। তো রাফি, শ্বশুর বাড়িতে কেমন খাচ্ছিস?
আর বলিস না, শ্বশুর বাড়িতে যাওয়ার সময়ই পাইনি। শালা মিথ্যা কথা বলিস কেন? গত সপ্তাহে 3 দিন তুই শ্বশুর বাড়ি ছিলি। মনে ছিল না রে, বলে হাসতে লাগলো। সবাই মিলে আরো আড্ডা দিলাম, ওদের রাতের খাবার খাইয়ে তবে যেতে দিলাম। অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না। আকাশ বলে গেল আর 1 মাস পর ফাইনাল পরীক্ষা। এত পড়া কিভাবে শেষ করব ভাবতে মাথা গলিয়ে যাচ্ছে। ধুর, আজ আর পড়বো না, কাল থেকে পড়া শুরু করব। সকালে ভার্সিটিতে গেলাম, দেখি আকাশ, রাফি আগে চলে এসেছে। ওদের সাথে ক্লাসে গেলাম। এতদিন পর আমাকে ক্লাসে দেখে সবাই অবাক হয়ে গেছে। একজন বলল, কি রে পারভেজ, শুনলাম তুই নাকি কোন মায়াকে নিয়ে পালিয়ে গেছিলি? আরেকজন বলল, আরে মাইয়া নিয়ে পালাতে লাগছিল, পরে নাকি ধরে আচ্ছা মতো মাইর দিয়ে হাসপাতালে ভর্তি করছিল। ওদের আজগুবি কথা শুনে মাথা গরম হয়ে গেল। ইচ্ছে হচ্ছে আবাল দুটোরে আচ্ছা মতো কেলানি দেই। আকাশ আর রাফি মনে হয় আমার মনের কথা বুঝতে পেরে বলল, আরে চুপ কর, আমরা ওদের বোঝাচ্ছি। চুপ করবো মানে? শালারা আগা মাথা না জেনে পুরো ক্লাসে আমাকে ক্যারেক্টারলেস বানিয়ে দিল। আরে কুত্তা কামড় দিলে তাকেও কি কামড়াবি? আমি তো কুত্তা না যে কামড়াবো। তাহলে চুপ থাক তুই। তোদের জন্য ওরা বেঁচে গেল, না হলে দুটোকে আজ দেখে নিতাম। ক্লাসে স্যার এসেই আমাকে 1 বস্তা ঝাড়ি দিল। এভাবে প্রতি ক্লাসে আলাদা আলাদা স্যার এসে ঝাড়ি দিয়ে গেল। আমার ভার্সিটি লাইফে আজকে সবচেয়ে বাজে দিন। এত কথা জীবনেও শুনিনি। ক্লাস শেষে ক্যান্টিনে এলাম। আকাশ বলল, তোরা কি খাবি বল? 3 জনের জন্য 3 কাপ কফি আন। আকাশ কফি আনতে গেল, একটু পর কফি আনলো। কফির মগে চুমুক দিয়ে বললাম, অনেকদিন পর কফি খেলাম। তুই ছিলি না বলে আড্ডাও জমেনি। শালা মিথ্যা কথা বলিস কেন? ক্লাস শেষ হতে না হতে চলে যাইতি, আড্ডা দিলি কখন? আরে তুই তো জানিস, পারভেজ তো জানে না। এসব কথা বাদ দে, এখন বল পারভেজ, তোর বিয়ে কবে? আরে আমার তো বিয়ে ঠিক হয়েছিল, মনেই নাই দেখছি। কি কথা বল? আমি কি করে বলবো? এতদিন কি হয়েছে আমি জানি নাকি। তবে যাই বলিস, বিথি মেয়েটা মনে হয় তোকে খুব ভালোবাসে। দূর, ভালোবাসা না চাই, ওই এমনি অমন করে। আমি তিথিকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার যা ভালো মনে হয় তাই বললাম, বাকিটা তোর ইচ্ছে। আচ্ছা, তোরা কেউ তিথিকে দেখেছিস? ওরা তো প্রায় দিনই ভার্সিটিতে দেখি। আচ্ছা চল তো দেখে আসি। রাফি আর আকাশকে নিয়ে তিথিদের ডিপার্টমেন্টে গেলাম। দেখি ক্লাস হচ্ছে, কিন্তু জানালা দিয়ে তিথিকে দেখতে পেলাম না, এজন্য চলে আসলাম। আকাশ বলল, আর একটু আড্ডা দিয়ে তারপর যাই, কি বলিস? এরপর বসে 3 জন আড্ডা দিচ্ছি। এমন সময় দেখি তিথি একটা ছেলের বাইকের পিছনে বসে আছে। ছেলেটা আমাদের সামনে দিয়ে বাইক নিয়ে গেল, অথচ তিথি আমার দিকে তাকালো না। আমার খুব রাগ হলো। আকাশটা বললাম, ওই ছেলেটার সাথে তিথির কি সম্পর্ক? 3 মাস ধরে ওই ছেলের সাথে তিথির রিলেশন। আরে এটা হতেই পারে না, তিথি এমন মেয়েই না। প্রথমে আমাদেরও বিশ্বাস হয়নি, পরে ঠিকই বিশ্বাস হয়েছে। এখন তোর বিশ্বাস না হলে নিজে গিয়ে জিজ্ঞাসা কর। আমি ওখান থেকে উঠে গিয়ে ওই ছেলের কাছে গিয়ে বললাম, এই ছেলে, তিথির সাথে তোমার কি সম্পর্ক? আপনি শুনে কি করবেন? মাথা গরম করাবে না, যা বলেছি তার উত্তর দাও। তিথি আমার গার্লফ্রেন্ড। ছেলেটার কথা শুনে রাগ উঠে গেল। মেরে দিলাম ওর নাক বরাবর 1 ঘুষি। ছেলেটা নাক ধরে বসে পড়ল। আমি ছেলেটাকে এলো পাথাড়ি লাথি দিয়েই যাচ্ছি। এমন সময় ঠাস ঠাস করে আমার গালে কে যেন থাপ্পড় দিল। চোখ তুলে দেখি তিথি দাঁড়িয়ে। তো সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে মারার? ছোট লোকের বাচ্চা কোথাকার! আর কখনো আমাদের আশেপাশে যেন না দেখি। একে তো আর ভালোবাসে না, তার উপর আব্বু আম্মুকে ছোট লোক বলে আমার রাগ আরো বাড়িয়ে দিল। ঠাস ঠাস করে তিথিকেও 2টা থাপ্পড় মেরে দিলাম। তোকে ভালোবাসায় আমার ভুল হয়েছে। তোর মতো মেয়েদের জন্য ছেলেরা কষ্ট পায়, আর যে সত্যিকারের ভালোবাসে তাকেই বুঝতে পারি না। কিন্তু আমি আর সে ভুল করব না। আজ গিয়ে তোর বোনের সাথে বিয়ের কথা বলবো, থাক তোর বয়ফ্রেন্ডকে নিয়ে, বলেই ওখান থেকে চলে আসি। কি দরকার ছিল তিথিকে মারার? মারবো না তো কি করব? কিছুদিন আগেই ওর জন্য বিথিকে ভুল বুঝি, কিন্তু দেখ ও আমাকে সত্যিকারে ভালোবাসে। ওর মতো মেয়েকে এমনি এমনি ছেড়ে দিলে ভুল হবে। আচ্ছা বাদ দিয়ে সব, এখন বাসায় চল। তোর মাথা ঠিক নাই, কখন কি করে ফেলবি ঠিক নাই।
তার চেয়ে আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তা ঠিক বলেছিস, ওরে নামিয়ে দিয়ে আয়, আমি গেলাম। রাফি চলে গেল। আমি আকাশের বাইকের পেছনে বসলাম। ও চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। বাসায় এসে দেখি আম্মু আর বিথি বসে গল্প করছে। কি মিল রে বাবা! বিথি আমাকে দেখে চোখ মারলো, কিন্তু আম্মু কিছুই বুঝতে পারলো না। এখন কিছু বললে আবার ঝগড়া লাগিয়ে দিবি, তার চেয়ে রুমে গিয়ে শুয়ে থাকা ভালো। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ি। আম্মু এসে বলল, খেতে আয়। খেতে লাগলাম। দেখি আজকে তরকারির স্বাদ ভিন্ন, তবে খারাপ লাগছে না। আম্মুকে বললাম, মা মা আজকে অন্যরকম রান্নার স্বাদ লাগছে, ব্যাপার কি? আজকে নতুন স্টাইলে রান্না হয়েছে, বল কেমন লাগছে খেতে? সুন্দর হয়েছে। দেখতে হবে তো কে রান্না করছে। হি হি, আমার আম্মু রান্না করছে। ওই না, বিথি রান্না করছে। কি? বিথি কবে থেকে রান্না করা শিখলো? তুই যখন কোমায় ছিলি তখন ওকে রান্না শিখাইছি। আসলে মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তাই না? কেমন করে বুঝলে আমাকে ভালোবাসে? তুই যখন কোমায় ছিলি তোর পাশে বেশিরভাগ সময় বিথি থাকতো, আমাকে ও তো থাকতে দিত না। তাছাড়া ওর চোখ দেখেই বোঝা যায় ও তোকে অনেক ভালোবাসে। ওকে আমার বোমা করে আনবো যে কবে। তাহলে দেরি করছো কেন? হারামি, তোর জন্য তো সবকিছুতে গন্ডগোল পেকে গেছে, তা না হলে কবে এই বাড়ির বউ হতো। তা ঠিক। আচ্ছা, আমি বিথির আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করছি। আম্মু চলে গেল। খাওয়া শেষে রুমে আসলাম। রাতে আম্মু বলল, 7 দিন পর তোর আর বিথির বিয়ে, তোর সব বন্ধুদের দাওয়াত দিস। আমি ফোন করে আকাশ আর রাফিকে সুসংবাদটা দিলাম। রাতে শুয়ে আছি, এমন সময় বিথি কল করলো। হ্যালো। এই যে মিস্টার, হবু বর কি করছেন শুনি? একজনের কথা ভাবছি। কে সে? তোমাকে বলবো কেন? না বলেন, তবে শোনেন, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবা যাবে না বলে দিলাম। ভাবলে কি করবে শুনি? গুলি করে মেরে ফেলবো, তারপর আমিও মরে যাব। এত শখ কত আমাকে মারবে? হি হি, বাসরাতে মজা দেখাবো। তা কি মজা শুনি?